95,000 টাকার মতো মাসিক চাপ। জুয়া এখন যদি কমও খেলি, এই টাকাটা আমার উঠানোর জন্য আমার মানুষের কাছে ধার করতেই হয়। যদি আপনি 500 টাকা আমারে দেন, যে আমি না খেয়ে রয়েছি, আমি চিন্তা করি ওই 500 টাকা আমি ফোনে বইরা আমি কিভাবে সারান দেবি। আমি যে টেনশনে থাকি, আমার যা মনে হয় এটা পুরা পরীক্ষা করে দেখতে পারেন ঢাকা মেডিকেলে নিয়ে। অনলাইন জোর ভিতরে পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার সবার কাছে আমি প্রচুর খারাপ হয়ে গেছি। এটা এমন একটা নেশা, এটা কোনো সারার কোনো লাইনই নাই। এটা তারপরে আমি বাঁচতে চাই, আমার ছেলের জন্য আমি বাঁচতে চাই। এমন টাকার এমন কোনো কিডনি হসপিটাল নাই যে আমি বিক্রি করার জন্য নাই। আমি ভালো হইতে চাই। আমি মানে আমার শাশুড়ি সবাই বলে যে আমি যদি মইরা যাই তাহলে আমার ওয়াইফের বয়স অনেক কম, বিশ্বাস করে আমার অনেক টাকা পয়সা দিচ্ছে। আমার মনে হয় যে গলায় দড়ি নিব, আমার সন্তানের জন্য আমি মরতে পারতেছি না। আমি মরে গেলে আমার ছেলেটা কে দেখবে? ভালো হইতে চাই। আমি মানে 1 লাখ টাকার মতো ঋণ আছে। 21 লাখ? জি। আমার সামনে যে ব্যক্তিটি বসে আছেন তিনি একটি ভয়ঙ্কর নেশায় আসক্ত। তার জীবন দুর্বিষহ হয়ে গেছে সেই নেশার কারণে। তিনি স্বীকার করছেন যে প্রতি পদে পদে তিনি কিভাবে এর সাথে জড়িয়ে গেছেন এবং তিনি তার কিডনিটা পর্যন্ত বিক্রি করতে চান এই নেশা থেকে, নেশার কারণে যেসব ক্ষতির মধ্যে তিনি পড়েছেন সেখান থেকে বেরিয়ে আসার জন্য। জীবনের আলো আধার এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন তার কাছ থেকে শুনি তিনি কোন নেশায় আসক্ত হয়ে পড়েছেন এবং বর্তমানে কোন অবস্থার মধ্যে আছেন তিনি। আপনি আমাদের কাছে জীবনের কোন একটা গল্প বলতে এসেছেন। জি। কি গল্প বলতে চান আপনি? এটা আমি যে অনলাইন জুয়ায় আসক্ত, এর জন্য আমি মানে অনেক সমস্যার মধ্যে আছি। এটা আমি শেয়ার করতে চাই। আপনি এমনিতেই পরিচয় প্রকাশ করতে চান? না, আমি আমার পরিচয় প্রকাশ করতে চাই না। কি বলতে চান নিজের সম্পর্কে? আপনি কি করেন? আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, প্রাইভেট কোম্পানিতে। ওকে ওকে। আপনি বলছিলেন যে আপনি অনলাইন জুয়ায় আসক্ত। জি। সেটা কি ঘটনা? এটা আমি পড়াশোনা শেষ করে আমার এলাকা থেকে সবাই অনেক ভালো জানে ছোটোবেলা থেকে। মানে আমার পরিবারের ভিতরে আমি একটু শিক্ষিত, আর আমি বাজে লোকদের সাথে মিশতামও না, বিড়ি সিগারেটও খাইতাম না। এর জন্য আমার এলাকার লোক সবাই আমারে ভালো জানে। আমার ফ্যামিলির লোক আমার প্রতি একটা অন্যরকম বিশ্বাস আছে। তো আমি 1.5 বছর আগে ঢাকায় আসছি চাকরির উদ্দেশ্যে, পড়াশোনা শেষ করে। তো এক জায়গায় সিভি দিছি, অনেকদিন 6 মাসের মতো অপেক্ষা করছি। তার আগে কিন্তু আমি ঢাকায় এসে আপনার রাস্তায় বিক্রি করছি। আপনার মাস্টার্স কমপ্লিট করে এসেও চাকরি পাই না। পরে রাস্তায় রাস্তায় আমি যে স্টিকার আছে না, ইজি বাইকে অটোতে আল্লাহ লেখা এরকম স্টিকার থাকে, ওই স্টিকার 10 টাকা করে বিক্রি করছি। আমি চকবাজার থেকে 5 টাকা করে কিনা 10 টাকা করে বিক্রি করছি কয়েকদিন। তারপর যাক ভালো একটা চাকরি হয়েছে, এখানে আমার প্রায় 30-এর উপরে স্যালারি। তো আমি চাকরি হওয়ার পরে ভালোই চলছিলাম। আমার একটা ছেলে আছে, ছেলের বয়স এখন 15 মাস, আর একটা বাচ্চা হবে 4 মাস পেটে। তো ওই সময় ভালোই চলছিলাম। চাকরি পাওয়ার 3-4 মাস পরে আমার এক কাস্টমার, আমি দেখি যে উনি অনলাইনে জুয়া মানে মেলবেটে একটা অ্যাকাউন্ট খুলে দেখি যে 500 টাকা দিয়ে 50,000 টাকার মতো মানাইছে ক্যাসিনো খেলে। পরে আমার কাছে জি 500 টাকাতে 50,000 মানাইছে। পরে আমি আপনাকে দেখালো না, আপনি দেখলেন? আমি দেখি আমার মানে ওনার সাথে যে আড্ডা দিতাম, পরে যে মানে কাস্টমারের কাজের জন্য ওনার কাছে গেছি। আর অল্প বয়স, আমার বয়সী, এই কারণে অনেক কিছু উনি শেয়ার করছে। তারপর আমি দেখছি যে দেখি কীভাবে খেলে। পরে আমার ভিতরে একটা লোভ কাজ করছে তখন, যে আমরা পরিবার আগে থেকেই দরিদ্র পরিবার। পরে আমার ভিতরে একটা লোভ কাজ করছে। পরে আমি এসে একটা অ্যাকাউন্ট খুলছি। অ্যাকাউন্ট খুলে প্রথম 3-4 মাস যে চাকরি করে যে বেতনটা পাইছি সব আমার ওর ভিতরে চলে গেছে, 1 টাকাও আমি বের করতে পারিনি। মাঝে হচ্ছে কি, আমার 2 ভাই থাকে, দেখেন আমি জড়াইছি বড় আকারে কীভাবে। আমার 2 ভাই বিদেশে থাকে, তারা নতুন করেই গেছে। যাওয়ার পরে ওনারা বিদেশে, ওনাদের সাথে আর একজন মানে তৃতীয় এক ব্যক্তি, সে বলছে যে ভাই আমার কোম্পানিতে লোক নেবে, তোমাদের গ্রামে যদি কোনো লোকজন থাকে আত্মীয় স্বজন, পাসপোর্ট জমা দেও, ভিসা হয়ে যাবে। তো আমার 2 ভাই বলছে ঠিক আছে। তো আমার চাচতো ভাই, মামাতো ভাই, আত্মীয় স্বজন যারা আছে পরিচিত গ্রামের, এরকম 7-8 জনের কাছ থেকে 1-1 লাখ টাকা করে নিয়ে পাসপোর্ট জমা নিছে আর ওই লোকের কাছে জমা দিছে। ওই আমার অ্যাকাউন্টে
3 লাখ টাকার মতো রাখছে তারা, পরে দেবে বাকি টাকা, আর 4 লাখ টাকা আমি পাঠিয়ে দিছি। পরে করছে কি, ওই যে 3 লাখ টাকা যে আমার অ্যাকাউন্টে রাখছে, আমি কিন্তু এর আগে কিন্তু আমি কম হারতাম, বেতন যেটা পারতাম ওইটাই হারতাম, কিন্তু ওই যে 3 লাখ টাকা একদিনকে মনে করেন যে অ্যাকাউন্টে পাইছি, আমি একদিনেই রাত্রেবেলায় শেষ হয়ে গেছে সেই টাকা পুরোটা শেষ হওয়ার পরে এখন তো মনে করেন যে আমার মাথা পুরো একেবারে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে যে আমি এই টাকা কীভাবে মেটাবো। পরে যে আমার বড় ভাই বলতেছে যে ওইখানে তো টাকা জমা দেওয়া লাগবে। পরে আমি বলছি ভাই আমার এই চাকরিটা পার্মানেন্ট হয়ে যাবে, পার্মানেন্ট হতে পারলে আমি অনেক টাকা 20-30 লাখ টাকা লোন নিতে পারবো, তো এই টাকাটা যদি আমার অ্যাকাউন্টে রাখি তাহলে আমার জন্য ভালো হবে। আমার বড় ভাই আবার সরল সোজা তো কিছু বোঝে না। পরে করছে ঠিক আছে তাই কবে দিতে পারবি, 1 মাস পর। আমি বলছি ঠিক আছে 1 মাস পর দিতে পারবো। এখন ওই 3 লাখ টাকা উঠানোর জন্য আমি তারপর আমার শ্বশুর বাড়ি থেকে আমি আবার 2.5 লাখ টাকা নিতে আমার শাশুড়ির দিতে, মিথ্যা কথা বললো, ওনার ডিপিএসের টাকা ডিপিএস ভাঙছে। আমি বলছি যে আমার 2.5 লাখ টাকা লাগবে, আমার বদলি হইতে হবে, এখান থেকে আমার চাকরি স্থায়ী হবে। পরে 2.5 লাখ টাকা দিয়েছে, কবে দেবো না, আমি বলছি দিয়ে দেবো না, 3-4 মাসের কথা বলছি। পরে আমার ভাইরে 1 লাখ টাকা আমি শোধ করছি, আর বাকি 1.5 লাখ টাকা আমি বাইরে কইছি যে আর 1 লাখ টাকা আমি ইচ্ছা ছিল যে 50,000 টাকা আমি ওইগুলো হয়তো খেলবো। 1 লাখ টাকা আমার ভাইরে দিছি, উনি তো আর জানে না যে আমি এগুলো খেলে হারছি। আমার কাছে আমি টাকা রাখতে ভয় পাই, আমার কাছে টাকা থাকলে আমি হেরে যাই। পরে যে 1 লাখ টাকা আমার ভাইরে দিয়ে আমি বলছি ভাই আরেকটা নাম্বার দেন, 1 লাখ টাকা পাঠিয়ে দিই। পরে বলছি কে তোর কাছে টাকা থাকলে সমস্যা, পরে নাম্বার দিবানি। পরে সে টাকা আমি হেরে গেছি সেদিনকে রাত্রে, আবার হেরে গেছি। পরে দেখেন আমি 2.5 লাখ টাকার আবার নতুন দিনে হয়েছি, কিন্তু আমি শোধ করতে পারছি পূর্বের দিনে মাত্র 1 লাখ টাকা। পরে ভাই তো 3-4 দিন পর ফোন দিয়ে করছে এই অ্যাকাউন্ট নাম্বারে 1 লাখ টাকা পাঠা। পরে আমি বলছি ভাই সেই টাকা আবার জমা হয়েছে 1 মাসের আগে, আর উঠানো যাবে না। আমি বলছি ভাই আমি তো আমার ভালোর জন্যই রাখছি, চাকরিটা পার্মানেন্ট হয়ে গেলে মনে করেন যে তারপর খালি টাকার 50-60 হাজার টাকা স্যালারি হবে, সেই বিভিন্ন বুঝ দিছে। ওটা ওইভাবে সরল সোজা আমার বড় ভাই চাকরিটা মাইনা নিছে। যা এত এই টাকা আমি তো হাইরা গেছি, এখন তো আমার এই টাকার চাপ, আমি তো মাসে 30,000 স্যালারি দিয়ে তো আমি এই দিন আর শোধ করতে পারবো না। আর শাশুড়ির 2.5 লাখ টাকা আর ভাইয়ের 2 লাখ টাকা, এইটা আমি কিভাবে দেবো? আমি আমার বিভিন্ন কাস্টমারের দেখতে, কলিগকে দেখতে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, খালাতো ভাই, বোন টুন, ভাই বোন যারা আছে সবার কাছ থেকে টাকা ধার করা শুরু করছি যে আমার 5,000 টাকা দাও, খুব প্রয়োজন, আমি দিয়ে দেবো। আমি 5,000 নিয়ে ধরেন ফোনে পড়ছি, ওই টাকা উঠানোর জন্য করতে 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 লাস্টে গ্রাম থেকে আমার কিস্তি উঠাইছি 2 নামে। আমার ওয়াইফের নামে এক জায়গাতে 90,000 উঠাইছি, আর আমার সেজ বাবিরে দিয়া। আমার পরিবারের ভিতরে আবার কি একটা মিল আছে যে কাউরে যদি টাকা পয়সার লেনদেন করি, যে এটা বললেন না, ওরা আর পারে শেয়ার করে না। আমার সবাই অন্যরকমই বিশ্বাস করে, বিশেষ করে আমার বিশ্বাসের জায়গাটা জি এরকমভাবেই এগে দেখতে 20,000, 5,000, 2,000 এরকম নিতে 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 আমি প্রতিদিন ফোনে ভৈরা কন্টিনিউ 1 মেগারে হাসছি। মাঝে একটা কথা বলতে আমি ভুলে গেছি, ওই যে আমার শাশুড়ির কাছ থেকে যখন আমি 2.5 লাখ টাকা নিয়ে 1.5 লাখ টাকা হারছি, আর 1 লাখ টাকা আমার ভাইরে দিছি, আর বাকি যে টাকা ছিল ওই টাকা থেকে 4,000 টাকা ছিল লাস্টে। 4,000 টাকা আমি ফোনে ভরে আমি 1,000 টাকা একটা মাল্টিপেড বাজি ধরছি, এখানে আমি 2,94,000 টাকা পাইছি। কোথায় আরেকটা খেলায় ওই কন্টিনিউ তো খেলা আমি চলতেই আছে। আমি ওইখান থেকে ওই বাইরে 1 লাখ টাকা দেওয়ার পরে আর বাকি যে 1.5 লাখ টাকা ওইটা হারতে হারতে মাত্র 4,000 টাকা ছিল। ওই 4,000 টাকা দিয়ে আমি 2,94,000 টাকা জিতছিলাম, একটা মাল্টিপেড ধরছিলাম। 2,94,000 পাওয়ার পরে আমি মানে টাকা বের করতে যাই, কিন্তু ওই যে ওটিপি আসে, সেই ওটিপিগুলো আর আসে নাই। ওটিপি কিন্তু ওটা সমস্যা হয় অনেক সময়, ধরেন ওটিপি আসে না কিন্তু তার পরের দিন আবার চলে আসে। আমি আর ওইটা মনে করে করতে পারিনি। আমি ওই রাত্রেবেলায় সেই সব টাকা আমি নিয়ত করছি যে 2,94,000, আমি এনতে 2,80,000 টাকা বের করবো, আর 14,000 টাকা আমি আস্তে আস্তে খেলবো, আর 2,80,000 বের করবো, আর কোনোদিন ওই পথে যাবো না। তাতে আমার ভাইয়ের দিনাটা কিন্তু শোধ হয়ে যাইতো। তো না কইরা আমার ওই রাত্রেবেলা ওটিপি আসে নাই, আমি কোনো দিন আমি ওইরকম বেশি করে বাজি ধরি নাই। ওই দিনকে আমি 20, 30, 50 করে ধইরা কেচিনে খেলা একবারে সব শেষ। তারপরে তো পুরা পাগলের মতো হয়ে গেছি যে এই টাকা জিতছি, যে একটা মনে করেন আর একটু বেশি লোভ কাজ করছে। তারপরে আমার মনে হয়েছে যে আমিও হয়তো কোথাও থেকে 2,000 বইরা যদি খেলতে পারি তাহলে হয়তো আমি জিততে পারবো। তারপরেও যে আমার বোনের কাছে কই যে আমার 10,000 টাকা আমার এখানে বস্ত্রে দিলে আমি বদলি হইতে পারবো। আমি তো জানি যে আমার পরিবার আমার কথা শেয়ার করবে না। তো ওইভাবে ওদেরতে ওরকম নিয়ে 20,000 টাকা নিছি, নেওয়ার পরে সেটাও ওইভাবে হাঁটছি।
আমার খালাতো ভাইদের তো 2500 নিয়েছি, মামাতো ভাইদের তো 2000, কলিগের দিতে 20,000, 5,000, 2,000 এরকম করতে করতে কাস্টমারের দায়িত্বে 5-10 বলছে যে আপনার এই কিস্তির টাকাটা আমি দিয়ে দেবানি। আমার তো এরকম একটু সমস্যা, আমার ওয়াইফ অসুস্থ। মানে আপনার যে অফিসের যে ক্লায়েন্ট কাস্টমার আছে তাদের কাছ থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের কাছ থেকে টাকা নেই, এটা আসলে বেআইনি। মানে এইভাবে আপনি হচ্ছে যে আপনার এইভাবে আমার ঋণগুলো বাড়ছে। এখন এমন পজিশনে পড়ছি যায়, মানে ঋণ পড়তে 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 এমন পজিশনে আসছে। আর আমার ওই এই জুয়ার জন্য আমি ঢাকা মেডিকেলে আমি নিজে গেছি চিকিৎসার জন্য। আমি এক ডাক্তার দেখাইছি, উনি আমার বলছে যে তোমার থেরাপি নিতে হবে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি যেন একটা 6তলা কলা ভবনের 6তলায় যায় একটা থেরাপি নেওয়ার কথা বলছে। তা আমি ওই থেরাপি আমার আবার যেখানে চাকরি করি থেরাপিটা যে টাইমে নিতে হবে ওই টাইমে আমার চাকরির সাথে যায় না, আর থেরাপি নিতে অনেক টাকার ওইখানে প্রয়োজন। আর আমি ওই থেরাপিটাও নিই না, এমনি উনি যে ওষুধ দিছে ওই ওষুধ খাইলে শুধু ঘুম আসে। কোন অবস্থায় আপনি ডাক্তারের কাছে যেতে হলো আসলে? মানে এটা আমি ছাড়তে পারি না কেন, যে আমি ধরেন আমার ওই ঋণের চাপ হওয়ার পরে এমন পজিশন, আমি মনে করেন যে আমারে যদি আপনি 500 টাকা আমারে দেন, যে আমি না খেয়ে রয়েছি, আমি চিন্তা করি ওই 500 টাকা আমি ফোনে বইরা আমি কীভাবে সারানো যাবে। এই ধারে আমি কিন্তু সকালবেলা দুপুরবেলা খাই নাই, রাত্রেবেলা বাড়িতে কাইন্দে কাটা 500 টাকা দিছে যে অসুস্থ, আমি ওই 500 টাকার 1 টাকাও কাছে রাখি না। 20 টাকা দিয়ে একটা মিনিট কাট কিনবো ওইও রাখি না, আমি 500 টাকা আগে যে ফোনে ভরি, ফোনে ভরে যে এই 500 টাকা দিয়ে যদি 3-4 হাজার টাকা হয়, এরকম করতে করতে মনে করেন যে এখন টাকার পজিশন হাঁটতে হাঁটতে আমার এই 6 মাস ধরে আমার চাপ মাসে প্রায় 95,000 টাকার মতো মাসিক চাপ। এখন আমি জুয়া এখন যদি কমও খেলি, কিন্তু আমার কথা হচ্ছে এই টাকাটা আমার উঠানোর জন্য আমার মানুষের কাছে ধার করতেই হয়। আমি মাসে বেতন পাই 30,000, আমি ঢাকা থাকি, আমার এখানে খরচ প্রায় 10,000 টাকা আছে, একেবারে না হইলেও 10,000 টাকা, না খেয়ে থাকলেও 10,000 টাকা খরচ। আমার মার্কেটিংয়ে যাইতে হয়, গাড়ি ভাড়া আছে, রুম ভাড়া দিয়ে থাকি, চলাফেরা, ডেলি একবেলা খাইলেও 10,000 টাকা খরচ। আর বাকি যে 20,000 টাকার টেকে আমার মাসে প্রায় 95,000 টাকার চাপ, আরও 75,000 টাকা আমার যেভাবে হোক ধার নিতে হয় মানুষের কাছ থেকে। এখন ওই ধার আমি 75,000-এর জায়গায় আমি প্রতি মাসে 1 লাখ টাকা ধার করি, 25,000 টাকা হয়তো ফোনে ভরি যে যদি উঠে যায় যদি উঠে যায়। এই নিশাটা আমি মোটে ছাড়তেই পারি না। মনে করেন আজকে এই মাসে আমার 1 লাখ টাকা দরকারি, মানে না হলে আমি মারা যাব। আমি এই টাকাটা কীভাবে চেষ্টা করি, ওই আমার শাশুড়ির যেভাবে হোক মিথ্যা বলি যে আপনি এইভাবে করেন, এই করতে করতে আমার শ্বশুর বাড়ি প্রায় 8-9 লাখ টাকার মতো জমা হয়েছে। আমার ভাই 1 লাখ টাকা কমাই দিয়েছিলাম, সেই 1 লাখ টাকা পরবর্তীতে আবার এক জায়গাতে সুদি আইনা দিছে, 5,000 করে মাসে দেওয়া লাগে। আমি আমার ভাবির নাম দিয়ে আমার ওয়াইফের নাম দিয়ে কিস্তি উঠাইছি, ওইখানে প্রায় 18,000 দেওয়া লাগে। আমার শ্বশুরবাড়ি কিস্তি দেওয়া লাগে সপ্তাহে 5,000। এই টাকাগুলো আমি কোথায় পাবো? এই আমি বিভিন্ন কাস্টমারদের তো এখন ধার করি, ভাই আমাকে 10,000 টাকা দেন, আমি সামনে মাসে দিয়ে দেবানি। এইভাবে একবার কারো কাছ থেকে আমি একবার টাকা ধার নিলে আমি দিতে পারি না। আমি দিতে পারবো কীভাবে? আমার মাসে 95,000 টাকা চাপ হয়ে গেছে, আমি বেতন পাই 30,000 টাকা। আমি এই রানিং আমি 1 মাসের মধ্যে আমি ঢাকার এমন কোনো কিডনি হসপিটাল নাই যে আমি বিক্রি করার জন্য না গেছি। আমার এভার কেয়ার হসপিটাল থেকে বলছে যে আমরা কিন্তু কিডনি বিক্রি করা কিন্তু অপরাধ, আমরা কিন্তু পুলিশে ফোন দিলে কিন্তু তোমার ধৈর্য নিয়ে যাবে, তুমি যে নামাজ পড়েই করো তোমার ঋণ শোধ হয়ে যাবে। মিরপুর হসপিটালে গেছি, ঢাকা মেডিকেলে গেছি, সবাই শুধু একই কিডনি দেওয়া যাবে। ভালো হইতে চাই আমি, মানে আমি এখনো জড়িত এর ভিতরে, আমি ওটা ছাড়তেই পারি। আমি এই 1 সপ্তাহের ভিতরে মনে হয় আমি 1 বেলা না 2 বেলা ভাত খেয়েছি। আমি 10 টাকা কারো কাছ থেকে চায় মনে করেন যে 10 টাকার টমেটো কিনা রাত্রেবেলা খাই, আর সকালবেলা রাত্রে 3টা খাই, সকালে 3টা খাই, ওইভাবে চলি। আমার বসটা অফিস থেকে বলে যে ইয়াবা খাও নাকি না, আমার ওজন আপনি যখন আমি চাকরিতে ঢুকছি আমার অফিসের সবাই বলে যে কী রে তোমার ওজন এরকম কমছে কি? আমার প্রায় 20 কেজি ওজন মনে হয় কমে গেছে। আর পরিবার আত্মীয় স্বজনে যে 3 মাস ধরে কন্টিনিউ আমি কোনো কিস্তি দিতে পারি না। আমার শাশুড়ি সবাই বলে যে আমি যদি মইরা যাই তাহলে আমার ওয়াইফরে দেখা দেয় যে ওই দায়ী। আমার ওয়াইফের বয়স অনেক কম কিন্তু অনেক ভালো, ওই বিশ্বাস করে আমার অনেক টাকা পয়সা দিচ্ছে। আমি এটা থেকে আমি বের হইতে চাই, এখন এটা আমি কাউকে বলতেও পারি না। বাড়ির সবাই এখন জানে, কিন্তু তাদের এমন কোনো আমার আব্বা ভ্যান চালাইতো, কারণ আমার ভাইরা আমার এই টাকার জন্য আমার বলে কিডনি বেসবি যা বেসবি ব্যাস, আমি আর বাঁচতে পারতেছি না। তো সন্তান আছে? আমার একটা সন্তান আছে, কিন্তু আমি এটাতে আমি বের হইতে চাই অনেক দিন থেকে, কিন্তু আমি বের হইতে পারতেছি না। আমি বের হইতে পারতেছি না। আমার সন্তান আছে, আমার সন্তানের জন্য আমি মরতে পারতেছি না, কিন্তু আমার বাঁচার কোনো লাইন নাই। আমি
মনে করেন আমি কালকে অফিসে যাব, আমি 40 টাকার জন্য তো আমি রাস্তায় বেরোতে পারি না। আমার যখন কিদার ঠেলায় আর না বাঁচতে না পারি, তখন যে এক দোকানে যে পরিচিত যে বলি যে খেয়ে যে আমি আসলে মানি ব্যাগটা নিয়ে আসতে মনে নয়, আমি কালকে আমি এরপরে যখন আসবো নিয়ে আসবো নি। হোয়াটসঅ্যাপটা চালু করবো, আপনি দেখবেন কতটা মানসিক প্রেশারে থাকি। আমি আসলে কোনো মানসিক প্রেশার নিতেই পারতেছি না। আর এটা এমন একটা নেশা, এটা কোনো সারার কোনো লাইনই নাই, এটা চিকিৎসা ছাড়া সারা যাবে না। আমি আপনার এখানে আসছি, 20 টাকা মাত্র ভাড়া আমার ওইখান থেকে, তাই আমি বাসে দিতে পারি নাই। আমি বলছি যে আমার জিজ্ঞেসছি, আমি বলছি যে আমি রুম থেকে রাগ করে আসছি, তো টাকা পয়সা আমি ওইভাবে নিয়ে আসতে আমার খেয়াল নেই। 10 নম্বর নাইমে আর এইটুক পথ আমি হাইটে আসছি। সকালবেলা আমার ঘরে করে মুড়ি ছিল, ও সেদিনকে কিনছিলাম 10 টাকার, ওইটা অল্প ওটা খাইছি। আর দুপুরবেলা যে হয়তো ওই পরিচিত কেউ থাকলে হয়তো এই কথা তো আর কাউকে বলতে পারি না যে আমি না খেয়ে রয়েছি। এটা তো আর আমি চাকরি করি, এটা তো বলা যায় না কোথাও। শুধু এমনি আমি আমার অফিসে কয়েকজনকে বলছি যে আমার সেদিন কান্নাকাটি করে দিচ্ছি, আর বাঁচতে পারতেছি না। যে আমার 2 লাখ টাকা হইলে আমার ঋণের, বলছি যে আমি এক জায়গায় চাকরিতে টাকা দিয়েছিলাম, সেখানে মাইর খেয়েছি। আমার এখন তাদের তো আর সত্যি কথা এইভাবে বলা যাবে না। বলছিলাম যে 2 লাখ টাকা হইলেও আমি একটু বাঁচতে পারবো। এখন যদি আমার 2 লাখ টাকা হয়, তাহলে আমি মনে করেন যতই দিনা থাক, আমি সন্ধ্যা পর্যন্ত অফিসের কাজ শেষ করে আমি রাত 2টা পর্যন্ত আমি দরকার হকারি করে মাল বিক্রি করবো, মুখে মাস্ক লাগাইয়া। তারপরে আমি বাঁচতে চাই, আমার ছেলের জন্য আমি বাঁচতে চাই। আমার ছোটবেলা থেকে অনেক স্বপ্ন ছিল, কিন্তু আমি এই অনলাইন জোয়ার ভিতরে চলে যায়। আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার সবার কাছে আমি প্রচুর খারাপ হয়ে গেছি। প্রতিদিন আমার চাপ থাকে, কিস্তির টাকা দিতে পারি না, না দিতে 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 শ্বশুর বাড়ি প্রায় 45-47 হাজার টাকা রানিং কারেন্ট টাকার চাপ জমছে। আমি মিথ্যা কথা বলছি, আমি বেতন পাই বলছি যে আমি বেতন পাই নাই। 70 জন লোক আমার কাছে টাকা পাবে, আমি এক একজনকে 500 টাকা করে দিলেও আমার বেতন থাকে না। এখন তাহলে আপনার ভবিষ্যৎ কি? আমার ভবিষ্যৎ এখন আমার আমার এর থেকে যদি কেউ আমার সহযোগিতা করে বের হওয়ার জন্য, এছাড়া আমার আর মরে যাওয়া ছাড়া কোনো পথ নাই আমার। আমি মরতেও পারতেছি না। আমি অনেক হসপিটালে গেছি, আমার প্রমাণও আছে। জি, আমি কিডনি এখনো যদি কেউ নেয়, যে আমার ঋণ থেকে মুক্ত করে দিয়ে আমার জীবনটাই যদি কেউ চায়, আমি 100% দিয়ে দেবো। আমার কোনো কারোর প্রতি দাবি থাকবে না, শুধু আমার ঋণটা পরিশোধ করে দেবে এই দায়িত্ব যদি কেউ নেয়। আমার কিডনি, চোখ, আমার যা নিতে চায় আমি সব দিতে রাজি। আমি আমার পরিবারের ঋণ থেকে মুক্ত করতে চাই। আরেকটি আছে, যদি আমার 2 লাখ টাকার মতো ব্যবস্থা করতে পারি, হয়তো আমি ঘুরে দাঁড়াইতে পারবো। আমি চিকিৎসা করবো এখান থেকে 10,000 টাকার, আর 10,000 টাকার মাল কেনা ব্যবসা করবো, আর 1,80,000 টাকার আমার এই কারেন্ট ঋণগুলো আমি দিব। আমি কালকে আমার অফিসে যাইতে পারবো না, এরকম অবস্থা। আমি একেবারে বিপদে পড়ে আপনাদের এখানে আসছি। টাকার এত চাপ, 500 টাকার জন্য যে বেশি কথা বলে, 5,000 টাকা 50,000 টাকার জন্য সবাই একই কথা বলে। তবে অন্য মানুষের পাওনা নেওয়া যায়, হাত পাও ধরে মাপ চাওয়া যায় যে ভাই আমার একটু সময় দাও, কিন্তু পরিবারের চাপ আর নেওয়া যায় না। ওইদের তো ওয়াইফে কান্নাকাটি করে, আমার শ্বশুর বাড়ি থেকে যে ভালো জানতো, আমি গেলে আমার শাশুড়ি চুলার কাছ থেকে উঠতো না। আমি স্টুডেন্ট থাকা অবস্থায় বিয়ে করছি, আমার শাশুড়ি সন্ধ্যা পর্যন্ত চুলার কাছ থেকে উঠতো। আর এখন আমি লজ্জায় শ্বশুর বাড়ি যেতে পারি না, ঋণ চাপাই দিয়া। আমার বাপে আমার সাথে 6 মাস ধরে কথা বলে না। আমার মা 1,000 টাকা চাচ্ছে কতদিন ধরে, আমি দিতে পারি না। আমি এর ভিতর পুরো অ্যাডিক্টেড হয়ে গেছি। এটার থেকে বের হওয়ার চিকিৎসা ছাড়া কোনো লাইন নাই। এখন যদি কেউ আপনাকে 500 টাকা দেয়, সেটা দিয়ে আপনি কি করবেন? চিকিৎসা ছাড়া আমার হাতে যদি কেউ 500 টাকা দেয়, আমার ওই পথ ছাড়া আমার ওই 500 টাকা আমার চাপ রয়েছে। সকালবেলা যায় এই 90,000 টাকার চাপ, 500 টাকা বা 1,000 5,000 টাকা দিলেও আমি চেষ্টা করি যে
ওই টাকা দিয়ে এখন সকালে তো মনে করেন যে আমি অফিসে গেলে আমার কয়েকজনের টাকা দিতে হবে এরকম বলা, প্রতিদিন বলি কালকে এসে দেবো কালকে এসে দেবো। আমার যে ম্যানেজার, ওই ম্যানেজার আমার পিকনিকে 2000 টাকা চালাই দিছে, বলছে বেতন পেয়ে দিয়ে দেবো, কিন্তু বেতন পাওয়ার পরে দেখি যে 10 জন এসে বসে রয়েছে অফিসে, টাকা না দিলে যে নালিশ দিবে। আমি হাতে পাও ধরে, ভাই আজকে বেতন ঢুকবে না, 2-3 দিন পরে ঢুকবে। কয় ঠিক আছে আমরা থাকি দেখি ঢুকে কিনা। পরে আমি হাতে পাও ধরে নিচে নিয়ে যাই, আমি সন্ধ্যার ভিতর না দিলে রাত্রে এসে কমপ্লেন দিয়ে। পরে তাদের কয় টাকা দিছি, আর ম্যানেজারের 2000, অফিসে আরও 5000 7000 অনেকে পাবে। আমি আর ওই দিনকে অফিসে যাইনি, না যা 5000 টাকা ছিল ওটা আমি ফোনে ভরছি, বাড়িতেও টাকা দিইনি। আমার ওয়াইফকে কইছি শোনো এই টাকা এখন দেওয়া যাবে না, টাকা এখন দেওয়া যাবে না, মানে টাকা এখন বেতন দেয় না, এই ঈদ বোনাস আর বেতন একসাথে দেবে, তো তুমি একটু আম্মুরে বলো যে কিস্তির টাকা আমি কয়েকদিন পরে দিবানি। আমি সেই 5000 টাকা ভরছি যে যাতে এই 5000 টাকা দিয়ে যদি 50-60 হাজার টাকা হয় তো দিব। কন্টিনিউ এরকম আমার চলতেই থাকে টাকা পয়সা, কারণ প্রতিদিনই কিছু টাকা পাইলেই মনে হয় যে এই টাকা দেবো, অথচ আমি কিন্তু প্রতিদিনই না খেয়ে থাকি। আমি 1 সপ্তাহ ধরে টোটাল আমি মনে হয় 1 বেলা খাইছি কিনা আমি জানি না। আর একা একা যখন থাকি, একা একা মনে করেন যে আমি রাত্রেবেলা থাকি, আমার মনে হয় যে গলায় দড়ি নিব আর গাড়ির তলে পড়বো। শুধু ছেলের ছবিটা যখন দেখি তখন মনে হয় যে আমি মরে গেলাম, আমার ছেলেটা রেখে দেখবে, এটা মনে করে আর আমি করতে পারি না। আমার একটা চিকিৎসা প্রয়োজন, আমার চিকিৎসা প্রয়োজন, আমার চিকিৎসা ছাড়া আমি বেরোতে পারবো না। আমার চিকিৎসা লাগবে, আর এই চিকিৎসা আমার কি করাবে? আমি রাজি, আমার যদি 10 দিন রিমান্ডে নিয়ে হইলো আমার এর থেকে বের করে দেন, আমি তাও রাজি। আমি কোনো কিছু ভয় পাই না। আমার যদি এক হাত পাও ভেঙে ফেলাই দেন এই ভালো হওয়ার জন্য, আমি তাও রাজি। আমি ভালো হইতে চাই, কিন্তু আমি মানসিকভাবে কীভাবে আমি ভালো হইতে পারতেছি না আমি জানি না। আমি মনের থেকে ভালো হইতে চাই, আমি এইগুলোর থেকে বের হইতে চাই। এখন আমার যদি কেউ একবারে 2 লাখ টাকা দেয়, তাহলে মনে করেন যে আমার হয়তো আমি একবারে ওর থেকে বেরোই, যে মনে করেন যে আমি টাচ ফোন আর জীবনও চালাবো না, আমার চাকরি চলে গেল, আমার টাচ ফোন আপনারা আজটাই ভেঙে গেলাবেন, আমার নামে মামলা জিটি যা দেন, যে আমি যদি একদিন ওর ভিতর থাকি আর আমি আর 10,000 টাকা দেন, আমি কিছু মাল জিনিস কিনে নিয়ে আমি রাস্তায় রাস্তায় বিক্রি করবো আমার কাজের ফাঁকে ফাঁকে আর রাত্রের পরে, যাতে আমার এই টাকায় তো 2 লাখ টাকায় তো আর আমার পুরা ঋণ শোধ হবে না। বাকি আমার 30,000-এর সাথে যাতে আমি আরও 20-30 হাজার টাকা এক্সট্রা ইনকাম করতে পারি, যাতে আমার মাসে অ্যাভারেজটা আসে, যে আমি এইভাবে চলতে পারি। এখান থেকে বের হওয়া সম্ভব, কিন্তু আমার একবারে একটা সাপোর্ট লাগবে, একবারে সাপোর্ট ছাড়া হবে না। যে আমার কেউ বা 20,000 টাকা দিল বা 50,000 টাকা দিল, ওই 50,000 টাকার তো আমার চাপ, আমার যে চাপ রানিং চলতেছে, মানে আপনার প্রায় আমার 2 লাখ টাকা হলে আমার প্রায় 36-37 জনের ঋণ কমে যায়। কেউ 2,000, 1,000, 5,000 এরকম 36-37 জনের ঋণ যদি আমার কমে যায়, তারপরে বাকিগুলারে আমি হাতে পাও ধরে হইলেও যেভাবে ম্যানেজ করতে পারবো, আর কিছু টাকা দিয়ে আমি ব্যবসা করব। এটা আমি যদি কোনো প্রতারণা করি, আমার হাতে 1 টাকা যারে কয় আমার হাতে দেওয়া লাগবে না। আমার যদি কেউ সাহায্য করে আমার হাতে 1 টাকা দেওয়া লাগবে না। সবারই ডাইকে নিয়ে দরকারে তাদের কাছে টাকা মিটা আমার ঋণ থেকে অন্তত বাঁচায়। আমার শুধু 5,000 টাকা দিয়ে আমার মাল কিনা দিলেই হবে, আমি সেই মাল দিয়ে ব্যবসা করব। আমার এই বিপদ থেকে বাঁচায় দেন। আমি আপনার ভিডিও অনেক দিন থেকে দেখি, আমি ওই বিশ্বাস করে আমি আর পারতেছি না, মানে এখন মরার পজিশনে চলে আসে। একটা মানুষ টাকা ছাড়া কতদিন চলতে পারে, না খেয়ে কতদিন থাকতে পারে? আমার গায়ে আমি বলই পাই না, এখন হাঁটা চলার বলও পাই না। ভিতরে আমার ছেলের জন্য আমার খুব কষ্ট লাগে। 15 মাস বয়স মাত্র, আমার লক্ষ্মী ছিল। আমি ঢাকায় আমি 2 বার নিয়ে আসছি মাঝে, মানে ওরা বাসা থেকে বলে যে কতদিন বাপের বাড়ি থাকবো। পরে আমি ঢাকা নিয়ে আসছি, ঢাকায় না 5-7 দিন খেয়ে বাজার করতে পারি না, নিজে না খেয়ে থাকা যায়। বলছিলাম এটা কি না খেয়ে রাখাস, মিথ্যা কথা বলে বাড়ি পাঠিয়ে দিচ্ছি, যাও সামনে মাসে নিয়ে আসবে না। এরকম 2-3 বার আনছি। আমার ছেলের তো 8 মাস না 9 মাস, সেই বাচ্চার গায়েতে আমি হাত দিয়েছি। খবরে তো যে মাঝে মাঝে দেখলাম যে মানুষের বউ মেরেলায়, বাচ্চা মেরেলায়, এটা এমন একটা নেশা। আল্লাহ আমার রহমত করে বাঁচায় রাখছে, নাহলে এইটা দেখ কত দুর্ঘটনা এতদিন ঘটায় লাইতাম। কারণ আমি যে টেনশনে থাকি, আমার যা মনে হয় এটা পুরা পরীক্ষা করে দেখতে পারেন ঢাকা মেডিকেলে নিয়ে। টেনশন যদি পরীক্ষা করা যায়, এই টেনশন আমার মনে হয় যে 100 জন মানুষের ভিতর ভাগ করে দিলে সবাই সাথে সাথে স্ট্রোক করবে। তা আমি যে টেনশনে থাকি, আমার এই বিকালের মধ্যে যে ভাবুক আমার ওয়াইফরে 4,000 টাকা পাঠাইতে হবে, নাহলে বিষ খাবে, এরকম কথাবার্তা। মানে মিথ্যা কথা আমি বলতে বলতে, মানে আপনি বলছেন যে আপনাকে কেউ যদি একটা সামান্য পরিমাণ সহযোগিতা করে, এই টাকা নিয়ে আপনি জুয়া খেলতেই যান, কারণ আপনার আরো বড় ঋণ আছে। আপনি ভাবেন যে না, যদি কেউ আমার ধরেন 5,000 টাকা কেউ দিল,
আমার তো এখনও আমি ওইভাবে সাহায্য চাই নাই, কেউ দেয়ও নাই। আমি উদাহরণ হিসেবে বলি যে আমি কারো কাছ থেকে যদি 5,000 টাকা, যেমন আমি আপনারা বললাম যে একটু পরে আমার ওয়াইফে 4,000 টাকা দিতেই হবে, আমি এই 6 মাসের ভিতর মনে হয় 20টা ফোন কিনছি, ফোন বেতন পেয়ে 12,000 টাকা দিয়ে ফোন কিনি, পরের দিন চাপের জন্য 8,000 টাকা ফোন বিক্রি করি। এরকম অনেক দিন করছি। আমার এখন ফোন টোটাল মানে 18-20টার মতো বিক্রি হয়ে গেছে, মানে কিনা বিচি। লাস্টে যে এটা কিস্তিতে ফোন কিনছি, ওই যে পাম্পলে একটা অ্যাপস আছে, ওরা কিস্তিতে ফোন দেয়। এখন এই কিস্তিতে কিনছি বলে এটা এখনও বিক্রি করতে পারেন। এখন আমি যেটা বলি, এই যে আপনারে বললাম, ধরেন আমার ওয়াইফে 4,000 টাকা একটু পর দিতেই হবে, এটা দিতেই হবে, নাহলে একটা দুর্ঘটনা ঘটবে। আমি যে কারো কাছ থেকে চেষ্টা করবো যে 5-7 হাজার টাকা যেভাবে হোক ধার করার, হয়তো আমি 5,000 টাকা ধার করতে পারলে আমার ওয়াইফে 4,000 টাকা দিয়ে বাকি 1,000 টাকা আমি চেষ্টা করি ফোনে ভরার। ওই 1,000 টাকা আমি চেষ্টা করি যে আমি এই বেলা খাই বা 1,000 টাকা আরেকজনকে কমাই। এর ভিতরে আমি 2টা থানায়ও গেছি ঢাকায়, মানে মানুষের কাছে তো বললে মানুষে বিশ্বাস করবে না, বা থানায় ওসিতে যদি চেষ্টা করে তো লাশ কবর থেকেও তুলতে পারে। আমি 2টা থানায় যেয়ে আমি 2জন ওসিরে আমি কান্নাকাটি করে বলছি যে আমি এরকম অনলাইনে এসে আসক্ত, আমি ভালো হইতে চাই, আমার ভালো হওয়ার একটা পথ কইরা দেন। তারা আমার এমনি বুঝ দিছে, কিন্তু বলছে যে আমরা ঢাকায় নতুন, ডিএমপিতে নতুন আসছি, আমরা তো এই তোমার এইভাবে আর্থিক সাপোর্ট কীভাবে দিব। আমি বলছি আমার একটা যে কোনো একটা লোনের ব্যবস্থা কইরা দেন, যাতে আমার এই 40 জায়গা না থেকে এক জায়গায় ঋণটা থাকুক। এতজনের প্রেশার তো নেওয়া যায় না, একটা মানুষে কয়জনের প্রেশার নিতে পারে। আমারে আপনি একটা দিন যদি আপনার কাছে থাকে, এই 70 জন বলছি 70 জনই ফোন দিবে, 70 জন ফোন দিয়া তাও কয়জনরে আমি মিথ্যা কথা কয়ে কত বুঝ দিব। আচ্ছা বলেন তো, যে আপনি কি একাই খেলেন নাকি আপনার সাথে বন্ধু বান্ধব আছে? না, এই খেলাটা আমি একাই, আমার সাথে আসলে এখানে কেউ নাই। এই খেলাটা আমি আসলে একা ওই অনলাইন থেকে, মোবাইল থেকে, ইউটিউব থেকে দেখে। আপনার কি আশা আছে যে আপনি কোনোদিন জিতবেন? এই যে এইসবের মাঝে আমি বেশ কয়েকবার জিতছি, আবার হারছি, কিন্তু ওই যে মাঝে কয়েকবার জিতছি, আমি প্রায় 84,000 টাকা মাঝে একদিন অফিস থেকে আইছি, বেতন পাইছি, ওই দিনকা বেতন পাইছি, কিন্তু আমার যে ঋণের চাপ, আমি বললাম না প্রতি মাসে 90-95 হাজার টাকার ঋণ, ধরেন বেতন পাইছি 30,000, আমি বেতনটা পাই এই রুমের ভিতর চলে আসছি, কারণ এই টাকা নিয়ে তো আমার 60,000 হবে না। ওইখান থেকে আমি 20,000 টাকা ঋণ দিয়া, যেটা চাপ দিতেই হবে এখন, 20,000 টাকা দিয়ে আর বাকি 10,000 টাকা ফোনে ভরছিলাম, ফোনে ভরে 84,000 টাকা বের করছি। 84,000 বের করে হইতে যায় 70,000 টাকা তাড়াতাড়ি মিটাই দিছি। মানে আমার হাতে এরকম না যে বড় আকারের টাকা আসটা, আমি জানি যে এই টাকা একদিন পর্যন্ত আমার কাছে থাকবে না। যে আপনি অল্প টাকা থাকলে আপনার কাছে এখনো জুয়ার উপর নির্ভর করেই, হ্যাঁ, যে ওর উপর নির্ভর করেই বাঁচতে হয়, যে এর থেকে যদি আমি 10,000 টাকা বের করতে পারি তাহলে আমার 2 জন কমবে, করতে করতে আমি ঋণে জড়াই। আমি সত্যি আমি বের হইতে চাচ্ছি, আমি ভালো হইতে চাই। আমি জানি যে এইগুলো বলছি আমার কেউ সাহায্য করবেও না, আমি জানি, কারণ কি আমি এখনও ঋণে ওই জুয়ায় আসক্ত, কিন্তু আমি বের হইতে চাই। কেউ একজন দায়িত্ব নিয়ে আমার এই বের হওয়ার সুযোগ দেন, আমি সারা জীবন নামাজ পড়া তার জন্য দোয়া করব, আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি বের হইতে চাই, আমার বের হওয়ার ব্যবস্থাটা করে দেন যেভাবে হোক। আমার একটা হাত যদি ভাঙে ফেলায় কেউ বের করে দেবে, আমি তাও আমি এই অনলাইন জুয়া থেকে বের হইতে চাই। আমার এই বড় একটা সাপোর্ট হইলে আমার ফ্যামিলি আমি ঢাকায় নিয়ে আসবো 2-1 দিনের মধ্যে। ঢাকায় এনে মনে করেন যে আমি করবো, আমি ওই যে রাত্রেবেলা যে আমি কাজ করব, আমি কাজ করে ঋণ শোধ করতে চাই। এখন প্রায় আমার 21 লাখ টাকার মতো ঋণ আছে। 21 লাখ? জি। এখন 2 লাখ টাকা আপনি চাচ্ছেন? 2 লাখ টাকা হলে আমার এই চাপের ঋণগুলো কমে যায়, কারেন্ট যে চাপটা কমে যায়, আর এরপরে বাকি যে টাকা থাকে এটা আমি 2 বেলা কাজ করে শোধাইতে পারবো। মানে আমার তো আর কেউ 21 লাখ টাকা আমার কেউ ঋণ শোধ করবে না একবারে। যদি আমার কিডনি চোখ নিয়ে যদি শোধ করে দেয়, আমি তাও রাজি। আমি 2 লাখ টাকা পেলে তারপরে তো ওইটা দিয়ে আপনি জুয়া খেলতে শুরু করবেন? না, এইটাই আমি বলছি যে 2 লাখ টাকা পেলে আমার হাতে 1 টাকাও দেওয়া লাগবে না। আমি ধরেন আপনার এই বললাম যে আপনি যদি আমার 2 লাখ টাকা দিতে চান, আমার হাতে আপনার 1 টাকাও দেওয়া লাগবে না, শুধু আপনি 1,95,000 টাকার ঋণ আমি নাম দিব, নাম্বার দিব, এগুলো তাদের দিয়ে শোধ করে দিলেন, আর বাকি 5,000 টাকার আমি যে মাল কিনতে চাবো ওই মালটা আমার কিনা দিলেন, আমি ওটা রাস্তায় বিক্রি করবো, আমি কাজ থেকে আসা ওইটা বিক্রি করে ওই 5,000 টাকা দিয়েই আমি বিক্রি করে ওটাতে মাসে 30-40 হাজার কামাবো, আর আমার বেতন যেটা পাই এইভাবে চলতে পারবো। আমাদের মাধ্যমে কোনো আবেদন করতে চান? জি, যদি আমি বলি যে যদি আমার কোনো বিকাশ নাম্বার দেওয়া লাগবে না, আপনারা এই বিকাশ নাম্বারটা রাইখা, মানুষ তো জাকাত দেয়, আর আমি ভালো হইতে চাই, বিশ্বাস করেন। কেউ যদি জাকাতের টাকাটাও যদি মনে করেন যে আপনাদের এখানে কেউ যদি 200-300 লোক দেয়, সেই টাকাটা আমার হাতে দেওয়া লাগবে না, আপনারা নিজ দায়িত্বে যদি আমার এই চাপ থেকে বাঁচাই দেন 2-4 দিনের মধ্যে, তাহলে আমি হয়তো বাঁচতে পারবো। নাহলে আমার পরিবার, শ্বশুর বাড়ি, কোথাও আর কোনো আমার আর্থিক সাপোর্টের কোনো লাইন নেই। আপনি কতদিনে এই পরিমাণ ঋণে জড়িত হলেন? খেলাটা শুরু করলেন কবে?
খেলা শুরু করছি হচ্ছে আমি গত বছরের জানুয়ারি মাস থেকে। গত বছরের জানুয়ারি থেকে এখন হচ্ছে মার্চ চলছে। ওকে, ওই আমি 6 মাসেই প্রায় 10-12 লাখ টাকার ঋণ হয়ে গেছি প্রথম 6 মাসে। তারপরে ওই ঋণের চাপ মিটাইতে যেয়ে মূলত আমি আরও 5 লাখ টাকা বাড়ছে আমার খুলে ওই ঋণের চাপ মিটাইতে যে। আর এই বাকি 6 মাসে আমি হয়তো আর 2-3 লাখ টাকা হারছি। পরের যে 6 মাসে হয়তো 2-3 লাখ টাকা হারছি, কিন্তু আরও 5 লাখ টাকা বাড়ছে আমার ঋণের চাপ মিটাইতে যে। ওই যে বললাম যে আমার মাসে 80-90 হাজার টাকার চাপ চলতেছে অনেক দিন থেকে, এই চাপ আমি কীভাবে মিটাই? লাস্টে এই 3 মাস ধরে আমি কোনো কিস্তি দিতে পারি না। আমার এমন পজিশন হয়েছে, দেখেন আমার নিজের বাপের বাড়ির লোকজন আমার শ্বশুর বাড়ি আমারে খুঁজতে গেছে। ওই যে কিস্তির টাকা দিই না, কিস্তিওয়ালা তো গ্রামের এনজিওর কিস্তি বাড়িতে যেয়ে বসে থাকে এরকম। মানে তার মানে আপনি এখন চান যে আপনাকে কেউ 2 লাখ টাকা দিয়ে সহযোগিতা করবে। 2 লাখ টাকা যদি আমারে কেউ আমারে দান সৎকা যা মন চায় দিক, যদি তাও না দেয়, যদি কেউ আমারে আমার ডকুমেন্ট দিয়ে যদি কেউ 2 লাখ টাকা আমার একটা অল্প সুদে ঋণের ব্যবস্থাও করে দেয়, যেটা আমি কাজ করে দিয়ে দেবো, বিনিময়ে আমাদের তো যা নিক আমি তাইতে রাজি। শুধু 2 লাখ টাকা দিয়ে আমারে ঋণেই নতুন করে ফেলালো, কিন্তু এক জায়গায় ফেলাক, কিন্তু আমার আপনি 40 জনের ঋণ কমে যাক। আপনি কি আপনার ফোন নাম্বার দিতে চান? আমি আমার ফোন নাম্বারটা আসলে আমি দিতে চাচ্ছি না, কারণ 2 লাখ টাকা তো আর আমার কেউ একবারে দিবে না। আর আমার ফোন হচ্ছে আমি সবসময় করে রাখি, ঋণের চাপে ওই যে ফরওয়ার্ড করে রাখি যাতে কেউ কল দিতে না পারে। আপনারা তো আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারছে, সেটাও মাঝে মাঝে অফ করে রাখি। আর এই ফোনটা এতদিন বিক্রি হয়ে যেত, শুধু কিস্তির ফোন বিক্রি করতে পারি না এই কারণে। এখন আমি চাই যে আমার যে কোনো একটা, কত বাংলাদেশে তো কত ভালো মানুষের অভাব নাই। আমি তো আর বলতেছি না আমি ভালো মানুষ, আমি খারাপ মানুষ, কিন্তু আমি ভালো হইতে চাই। আমার কেউ দায়িত্ব নিয়ে ভালো হওয়ার সুযোগ করে দেন। আমি সত্যি আমি ভালো হইতে চাই, আমার শুধু ভালো হওয়ার একটা সুযোগ করে দেন। আমি বাঁচতে চাই। পুরো ঘটনাটা আপনারা শুনলেন। তার 2 লাখ টাকার সহযোগিতা দরকার। আমরা বারবার জানতে চেয়েছি আপনি কি মনে করেন আপনি যে নেশায় আসক্ত তাতে মানুষ আপনাকে সহযোগিতা করবে? তার বিশ্বাস কেউ না কেউ করতে পারেন। যদি কেউ করেন তাহলে নিজ দায়িত্বে করতে পারেন। আমরা তাকে বলেছিলাম সরাসরি তার ফোন নম্বরে যোগাযোগ করলে যদি কেউ সহযোগিতা করতে চায়, উনি সেটাও সাহস পাচ্ছেন না, কারণ উনি সবসময় কল ফরওয়ার্ড করে রাখেন। কারণ যদি কল ওপেন রাখেন তাহলে তার ঋণ যাদের কাছ থেকে নিয়েছেন, ধার নিয়েছেন, তারা এত বেশি কল দিতে শুরু করে, চাপ তৈরি হয় যে সেই মানসিক চাপ তার পক্ষে রক্ষা করা বা সামলানো সম্ভব হয় না। এই কারণে তিনি বলছেন যদি কেউ সহযোগিতা করেন, যদি কেউ দয়া করেন, তাহলে হয়তো আমাদের কাছে লিখলে আমরা তার কাছে পৌঁছে দেব। কিন্তু আমাদের এটা নিজস্ব কোনো অনুরোধ নয় আপনাদের কাছে, ওনার অনুরোধই আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। যদি কেউ মনে করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তার সাথে যোগাযোগ করিয়ে দিতে পারি। এটা হচ্ছে যে আমাদের চেষ্টার অংশ। কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এই ঘটনা থেকে নিশ্চয়ই অনেকেই অনেক কিছুই শিখতে পারলেন, জানতে পারলেন, বুঝতে পারলেন এবং সে অনুযায়ী চলতে পারবেন। ধন্যবাদ সবাইকে।